আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, আগামী 14 মে দুদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এই সফরকে ঘিরে কূটনৈতিক পাড়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 4 মাস পর অনেকটা হঠাৎ করে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত সরকার বিরোধী দলগুলোকে নিয়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি। এরই মধ্যে রাজধানীতে দুটি বড় জনসমাবেশ করেছে দলটি। 7 জানুয়ারির নির্বাচনের পর দেশের সংকট আরও গভীর হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিগগিরই সংকট নিরসন না করলে সরকারের ভবিষ্যৎ খুব ভালো নয়। ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে বিএনপি উদ্ভট চিন্তা করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, লু আসছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে, আর বিএনপি ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে। এসব নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় হঠাৎ চাঙ্গা রাজনীতি কিসের আভাস। আর বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মমতাজ হোসেন, রয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক নীলোফার চৌধুরী মনি, এবং রয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলন। আপনিও চাইলে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন। আমাদের ফেসবুকে চলে যাচ্ছে মূল আলোচনায়। শুরুটা করতে চাই সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মমতাজ হোসেন, আপনাকে দিয়েই। আমি প্রশ্নটা একটু উল্টাভাবে করি, যে বিএনপি যে দাবিটি করছে যে দেশ একটা গভীর সংকটে আছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন দেশ আসলে আওয়ামী লীগ চালাচ্ছে না, আওয়ামী লীগ চালাচ্ছে একটা অদৃশ্য শক্তি। এবং এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি 14 মে দুদিনের সফরে আসলে যে ডোনাল্ড লু আসছেন, উনি বেসিক্যালি ভারতে যাবেন, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। ওনার 3টা রুট প্ল্যান আছে। এই উনার সফরকে কেন্দ্র করে রাজনীতির মাঠে এক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশের চলমান একটা সংকট, নিশ্চয়ই একটা সংকট আছে বলে কেউ কেউ মনে করছেন, এবং সেই সংকট নিরসনের একটা আলোচনা হবে। যদিও আমি আজকের গণমাধ্যমগুলোতে যে এজেন্ডাগুলো দেখলাম, সেখানে স্পেসিফিক যেটা ছিল সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং সুশাসন, আরও অনেকগুলো ইস্যুজ আছে। আপনি যদি এই সফরকে কেন্দ্র করে আজকের আলোচনাটা শুরু করেন, বিশেষ করে বিএনপি মহাসচিবের বক্তব্যটা যদি অ্যাড্রেস করেন। জি হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এবং বিজ্ঞ আলোচক দুজনকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। ডোনাল্ড লুর এটা 4র্থ সফর বাংলাদেশে। তো স্বাভাবিকভাবে উনি এই মানে দক্ষিণ পূর্ব এশিয়া এই অঞ্চলে উনি মধ্য এশিয়া সে এই পুরাই এই রিজনটার উনি রাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে ন্যাচারালি তার সফর গুরুত্বপূর্ণ হবে, এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের যখন এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি আসে, সেক্ষেত্রে একটা গুরুত্ব আলাদা একটা বহন করে। স্বাভাবিক আরও আমাদের মতো দেশে তো আরও বেশি, তৃতীয় বিশ্বের আমরা যারা আছি তারা। বা ডোনাল্ড লুর এই সফরটাকে আপনারা বলেছেন যে শ্রীলঙ্কা সহ আরও কয়েকটি দেশের সফর, ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের 3টি দেশে সফর করেন। এবং সেটা যে গুরুত্বটা যেটা হলো এখনকার পরিস্থিতি, যে বিশ্ব রাজনীতির এবং বিশ্ব পরিস্থিতি, যে সেই পরিস্থিতিতে সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি জানেন আমাদের রোহিঙ্গা যে সমস্যাটা রয়েছে, এবং ইন্ডো প্যাসিফিক রিজনে যে সমস্যাটা আজকে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্ল্যানটা করেছে পুরো চায়নাকে কেন্দ্র করে, এবং বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশেনের যে আমাদের যে অবস্থাটা, এবং তার সাথে যুক্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের এই সংকট, বর্তমান সংকট, এবং এমনকি ইউরোপীয় আজকে নতুন সংকটের সৃষ্টি হয়েছে, এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নিজেদের মধ্যে আজকে একটা ধরেন দূরত্ব সৃষ্টি হতে যাচ্ছে। এবং চীনের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট মাঝখানে ইউরোপে সফর করেছেন। সব কিছু মিলেই আপনার আন্তর্জাতিক রাজনীতি বলেন এবং আমাদের ভূ রাজনীতি বলেন, বাংলাদেশের কথা যদি আসি, এটা একটা নতুন একটা দিকে আজকে আমরা লক্ষ্য করছি যে সব কিছুই মধ্যপ্রাচ্য, আপনি দেখেন মধ্যপ্রাচ্য রাষ্ট্রগুলি তাদের মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই প্যালেস্টাইন ইস্যুকে নিয়ে বিভিন্ন আছে। বিশেষ করে বাংলাদেশের অবস্থানটা আজকে ভৌগোলিক কারণে, যে কারণে গেছে ভূ রাজনীতির কারণে আজকে বাংলাদেশের গুরুত্বটা বেড়ে গেছে। সেটা মমতাজ ভাই, সেটা আমি বুঝলাম। আমি যে প্রশ্নটা আপনাকে রেখেছি যে আসলে লুয়ের এই সফরের আউটকাম কি হতে পারে, আউটকাম বাংলাদেশের পলিটিক্সের জায়গা থেকে আমরা যদি একটা হলো রাজনীতিক, এটা যেটা বিএনপি সে নির্বাচন আরও আগের থেকেই, 1 বছর আগের থেকেই
ডোনাল্ড লু সহ এই ধরনের যারা সফর বাংলাদেশে করেছেন তাদেরকে সফরকে সামনে আসলেই একটা উত্তেজনা, রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করা। আপনি মনে করছেন এটা আসলে খুব উত্তেজনা? রাজনীতি আমি মনে করি না। রাজনীতি নিয়ে বর্তমান আমি কেন বলছি, ডোনাল্ড লু কিন্তু নভেম্বরেও 2 দলকে একটা চিঠি দিয়েছিল, যে চিঠিতে উনি সফর করে গেছে জানুয়ারিতে লাস্ট ইয়ারে। এরপরে আপনার একটা চিঠি দিয়েছিল যেখানে উনি কিন্তু 2টো দলকে শর্তহীন সংলাপের জন্য বসার একটা আহ্বান জানিয়েছিল। তো হয়নি, সেটা হয়নি, সেটি তো হয়নি। এখন 6 দুটো পার্টি রেসপন্স ন্যাচারালি, এবং তারপরে আপনার নির্বাচন হয়ে গেছে। নির্বাচন হয়ে যাওয়ার পর আজকে নির্বাচন হয়ে গেল, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ম্যান্ডেট বা তার যেই এজেন্ডা বা তার যেই আপনার প্রেফারেন্স ছিল সেইটা তো আর চলে যায়নি না। সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্রে কি একটা পার্টিসিপেটিভ ইলেকশনের কথা বলা হয়েছিল, তাই তো? একটা পিসফুল ইলেকশনের কথা বলতেছিল, তাই তো? সেখানে আপনার পিসফুল ইলেকশন হয়েছে। অ্যান্ড পার্টিসিপেশন ইলেকশন বলতে গেলে যে বিএনপি যে মেজর একটি বড় দল হিসাবে যদি তারা আসতো তাহলে অবশ্যই নির্বাচনটা আরও ভালোভাবে আমরা বলতে পারতাম। সেক্ষেত্রে তো কিছুটা ঘাটতি আছেই, সেটা তো আমাদের মতো দেশে, বহু দেশে এরকম আছে। আমি বাংলাদেশে আজকে যদি উদাহরণ দিতে চাই, তা আমি শুধু বলতে চাচ্ছিলাম যে এই সফরটা, লুর এই সফরটা কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনীতিক নিয়ে কিন্তু প্রেক্ষাপট নিয়ে কিন্তু আলোচনা নয়। এই সফরটা মূলত বাংলাদেশের নির্বাচনের পরে যে সরকার, আজকে যে নির্বাচিত সরকার যেটা হয়েছে, এই সরকারের সাথে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের তার অর্থনীতি, তার সামরিক, অন্যান্য সমস্ত কিছু মিলে কি অবস্থাটা হতে পারে সেটা একটা জায়গা। আপনি আরেকটা আভাস মনে দিয়েছেন যে আপনার ইন্দো প্যাসিফিকে যে মার্কিন ইন্টারেস্ট আছে সেটা আজকেও গণমাধ্যমে বলেছে, সেটা তারা পুনর্বার ব্যক্ত করবে যে আসলে তাদের ইন্টারেস্টের জায়গাটা। ধন্যবাদ মমতাজ হোসেন। আপনার কাছে আমি যেতে চাই বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি। যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে ঘিরে, সফরকে ঘিরে হঠাৎ করে বাংলাদেশের রাজনীতি এখন খানিকটা চাঙ্গা, গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আমি বলছি, সেই মার্কিন যুক্তরাষ্ট্রেই অনেক এই মুহূর্তে আসলে একটা সংকট চলছে। বিশেষ করে তাদের যে বড় বড় বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আইভি লিগের ইউনিভার্সিটিগুলো থেকে শুরু করে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার প্যালেস্টাইন ইস্যুতে, ফিলিস্তিন ইস্যুতে আপনার এক ধরনের ছাত্র বিক্ষোভ চলছে। তো আমি যদি প্রশ্নটা এভাবে রাখি, ওই ইস্যুটা একটু যদি টাচ করেন, এবং একই সাথে এই সফরে আসলে বিএনপির কোনো ধরনের ডোনাল্ড লুর সাথে কোনো ধরনের যোগাযোগ হচ্ছে কিনা, বা যে একটু যদি বলেন। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বিএনপি কখনোই আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র, চক্রান্ত, কোনো কিছুর সাথে কোনো দিনই জড়িত ছিল না। যদি জড়িত থাকতো, আমি যদি একটু পিছিয়ে যাই, প্রশ্নটা মনে হয় ষড়যন্ত্রের কথা, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আমি ওই জায়গাটাই বলছি যে আমার কথাটা, যে যদি এরকম কিছু হতো, ধরেন আপনার কথা মতোই এই যে যোগাযোগ, এই যে সম্পর্ক, এই যে ঘনিষ্ঠতা যদি ওইভাবে রাষ্ট্রকে কেন্দ্র করে যদি থাকতো, তাহলে বিএনপিকে 1/11 পরে কিন্তু প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অফার করেছিল এই সরকারটা নেওয়ার জন্য একটা ইন্ডেমনিটি দিলেই হয়ে যেত। হ্যাঁ, কিন্তু বিএনপি কিন্তু সেটাই রাজি হয় নাই, কারণ বিএনপি বুঝতে পেরেছিল এই দেশটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে। এই যে জিও পলিটিক্সের খেয়ে ফেলার একটা টেন্ডেন্সি বাংলাদেশে, এখন কৃতদাসের শাসন চলছে। এখন বাংলাদেশে আপনার কোনো শাসকের শাসন চলছে না, একটা এজেন্সির শাসন চলছে, একটা কৃতদাসের শাসন চলছে। সেইখানে দেখেন বিএনপি কিন্তু এই 1/11 একটা পাতানো নির্বাচন, এক দলের এক ব্যক্তির নির্বাচনে বিএনপি কিন্তু লিফলেট ভিতরে নিয়েছিল এই উপজেলা নির্বাচন, এই সব কিছু মিলে। হ্যাঁ, তো বিএনপি একটা বড় সংগঠন, বাংলাদেশের একদম প্রথম সারির প্রথম নাম্বার সংগঠন, যেখানে বিএনপির যদি চোখ বন্ধ করে নিউট্রাল ইলেকশন হয়, একটা কলা গাছও পাশ করার মতো যোগ্যতা রাখে বিএনপির ম্যান্ডেট নিলে। সেই জায়গায় বিএনপির কাউকে আসলে ওই ধরনের দরকার পড়ে না যে তার সাথে যোগসাজশ করতে হবে। এইখানে আওয়ামী লীগই আপনার বলছে, আপনি খেয়াল করেন আজকে কয়েকদিন যাবত, এর আগে ইলেকশনের 7ই জানুয়ারির পর থেকে ভারত তুষামোদি অনেক চলছে। খোদ প্রধানমন্ত্রী ইলেকশনের দিন ভোট দিয়েই কিন্তু ভারতকে তুষামোদি করেছেন। উনি ওপেন মানে স্পিচ দেয় যে সেইখানে, তারপরে তার সাধারণ সম্পাদক এবং ওনারা, ভারত তাদের টিকিয়ে রেখেছে, ভারত ছাড়া ইলেকশন হতো না, করতে পারতো না, ভারত তাদের পাশে ছিল, অন্য বড় বড় রাষ্ট্ররা চায় নাই নির্বাচনটা হোক, ইত্যাদি ইত্যাদি অনেক বলেছে। ওই ধাপটা, ওই অধ্যায়টা গেল। এরপরের অধ্যায়টা আসলো এই যে এপ্রিলের শেষ দিক থেকে এখন পর্যন্ত অধ্যায়টা আসলো, ওনারা খুব চাপ অনুভব করছেন।
কিংবা আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, আমাকে উৎখাত করার পরে কাকে নিয়ে আসবে, এই ধরনের প্রশ্ন আসছে, আপনি খেয়াল করেন। তখনও কিন্তু বিএনপি আপনার কথা মতো যে দুইটা প্রোগ্রাম, বিএনপি কিন্তু কোনো প্রোগ্রাম করে নাই। 1 মেতে বিএনপি প্রোগ্রাম করেছে আর 10 তারিখে বিএনপি প্রোগ্রাম করেছে। এখন আপনি বলেন যে তারা কিন্তু আগে থেকেই এই ধরনের, কারণ যার ভেতরে কয় না, গ্রামে একটা কথা বলে, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। তো ওই যে ওনারা যে অন্যায়ভাবে অপকর্ম করেছে, জনগণের ভোট ছাড়া পাশ করেছে, প্রতিনিয়তই তাদেরকে খুঁচাবে, প্রতিনিয়তই তারা সূচের মতো বিদ্ধ হচ্ছে। আজকে ওনারাই আবার বলছে যে এটা যদি অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য লো আসেন, তাহলে তো এত কথা বলার কিছু নাই। বিএনপি কি বললো না বললো, বিএনপি কিন্তু কিছুই বলে নাই, তাহলে তো কোনো কথা নাই। যেটি বলেছেন যে একটি অদৃশ্য শক্তি, এটা তো সব সময় রাজনীতি, তো এটা কি সত্যি না? বক্তব্য পাল্টা বক্তব্যের একটা অদৃশ্য একটা শক্তি। আমি যেমন বললাম কৃতদাসের শাসন চলছে, এখানে কোনো শাসকের শাসন চলছে না। শাসকের শাসন চললে ভোটে নির্বাচিত হতো, এটা একটা এজেন্সির শাসন চলছে। ওটাকেই মহাসচিব, সবাই তো এক বাক্যে বলবে না, উনি আরো সুন্দর ভাষা জানেন, উনি ওনার সুন্দর ভাষা প্রস্ফুটিত করেছেন। উনি কি রূপক অর্থে বলেছেন নাকি? না, রূপক অর্থে আমি এটা বলবো কেন, উনি অবশ্যই অনেকের অদৃশ্য শক্তি, যদি অদৃশ্য শক্তি, তো যে শক্তিটা নিজে স্বীকার করছেন আবার স্বীকারও করছে। না না আপা, আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এতটাই ওপেন, এখানে আসলে নেগোসিয়েশন যেগুলো হয় সেগুলো মোটামুটি ভিজিবল হয়, কারণ আপনার কথাই ঠিক, এতটাই ওপেন। আসলে মহাসচিব ভদ্রলোক মানুষ, তাই হয়তো বলেছে। আমি আপনাকে আরেকটু অভদ্রভাবে ওপেনটা আপনার কথাটাই বলছি। বিনয় খাতরা বলেছেন কিছুদিন আগে, শেখ হাসিনার প্রতি ভারতের পূর্ণ সমর্থন আছে। বুঝেন, কোন মানে দেশের প্রতি না, কিন্তু শেখ হাসিনার প্রতি। প্রধানমন্ত্রী বলেছেন ভারতের মতো বিশ্বস্ত বন্ধু পাশে পেয়ে ধন্য, পড়শিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হাসিনার। অজিত দোভাল বলেছেন শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত। কিংবা বিজেপির প্রেসিডেন্ট বলেছেন আওয়ামী লীগের সঙ্গে দলীয় যোগাযোগ জোরদার করে সম্পর্ক এগিয়ে নিতে চাই। এটা কিন্তু কোনো দেশ না। যে হেডলাইনগুলো পড়েছেন এগুলো কি আপনি পলিটিক্যালি ইনকারেক্ট? অবশ্যই পলিটিক্যালি আমি আপনাকে বলছি এই কথাগুলো ইনকারেক্ট কিনা। ইনকারেক্টই তো। একজন দর্শক একটা ফোন করছেন, ফোনটা নিয়ে আসি। দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন, নাম বলে যদি প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খসরু বলছিলাম কাউখালী থেকে। আমার আপনার প্রশ্নটা করেন। গণিয়াবার কাছে আমার প্রশ্ন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করা একটি রাজনৈতিক দলের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে কিনা? আপনার সাউন্ডটা একটু জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না। আমি বলছি যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচনে অংশ নেওয়া জরুরি। বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সেই নির্বাচনে কেন অংশ নিচ্ছেন না? আর যদি নিয়ে নাই থাকেন কি কি কারণে নিচ্ছেন? এবং আরেকটি প্রশ্ন হলো, আওয়ামী লীগ একতরফাভাবে, না আমি খসরু ভাই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন। ওনার প্রশ্নটি আমি যতখানি শুনতে পেয়েছি, আমি জানি না আপনারা শুনতে পেয়েছেন, উনি যেটা বলছে বিএনপি একটি বড় রাজনৈতিক দল যদি হয়ে থাকে তাহলে নির্বাচনী ব্যবস্থার ভেতর দিয়েই তো আসলে বিএনপিকে রাজনীতি। না ঠিক আছে, এটা পুরানো কথা। উনি যেটা বলেছেন নির্বাচনী আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদের সাথে, আওয়ামী লীগের মতো একটা মাফিয়ার সাথে আন্ডারে অন্তত নির্বাচন করা যায় না। নির্বাচন করতে হলে শিয়ানে শিয়ান নির্বাচন করতে হয়। একজনের হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত থাকবে, অন্য রাষ্ট্রের, পাশের রাষ্ট্রের সহযোগিতা নিয়ে। যেখানে আমি যেটা বলছিলাম, মোদি বলেছেন শেখ হাসিনার রূপগল্প 41 সাল পর্যন্ত বাস্তবায়নে পাশে থাকবে ভারত। এখন আপনি বুঝেন, আপনি যদি মহাসচিবের কথাটা বিশ্লেষণ করেন, আপনি অদৃশ্য দৃশ্য সবই পেয়ে যাবেন। আমি সাংবাদিকতা ছাত্র হিসেবে যেটা বুঝি সেটা হচ্ছে আপা, এখানে কিন্তু মোদির জায়গায় যদি কংগ্রেস থাকতো তাহলে কিন্তু তার টোন ভিন্ন হতো, তাই না? এখানে পলিটিক্যাল পার্টির একটা ম্যান্ডেট থাকে, তার একটা অ্যাপ্রোচ থাকে। না আপনি টোনে যেই কথা বলুক না কেন, কথাটা কিন্তু ক্যাচ করা না। যদি আমি বলছি যদি ধরেন মোদির জায়গায় যদি কংগ্রেস ক্ষমতায় থাকতো, বাংলাদেশের পাশে থাকবে 41 কেন 5000 সাল পর্যন্ত থাকুক, দুঃখ তো নাই বাংলাদেশের পক্ষে। উনি কিন্তু ওনারা কেউই বাংলাদেশ বলে নাই, এইখানে ওনারা ইন্ডিকেট করে কোন একজন ব্যক্তির নাম বলেছে। তার মানে কি সেইখানে আমি নাই, আপনি নাই, উনি নাই, আরেকজন নাই, এই এক ব্যক্তি বা একটা দল আছে, আর কিছুই না। একটা দেশ কখনো একটা দল নিয়ে, একটা ব্যক্তি নিয়ে কথা বলতে পারে না। ধন্যবাদ। আপনি এই পয়েন্টটাতে আমি সাংবাদিকতার সাথে আপনি এই পয়েন্টটা নিয়ে আমি একটু শুনতে চাই। জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলন, স্বাগত আপনাকে আরো একবার। আমাদের আলোচক দুজন যে বক্তব্যটি সামনে আনার চেষ্টা করেছেন, যে মুনিয়াপা তো খুব স্পষ্ট করে বলেছেন ভারতের আনুগত্য
বা আপা শব্দটা বলছেন কৃতদাস, এই আমরা এখন হয়ে গেছি যেই কারণে, এবং উনি অনেকগুলো রেফারেন্স উনি বলছেন, অজিত দোভালের কথা বলছেন, নরেন্দ্র মোদীর কথা বলছেন, বিনয় খাতড়ার কথা বলছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে ভেরি স্পেসিফিক টু প্রধানমন্ত্রী, এবং সেইটার মধ্যে বিএনপি এক ধরনের দেখতে পাচ্ছেন যে দেশ আসলে সামহাউ বিং অপারেটেড বাই ইন্ডিয়া বা এরকম কিছু। আপনি এই স্টেটমেন্টটা আপনি যদি একটু রিয়েক্ট করেন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক আপনাকে এবং আজকে সহ-আলোচক যারা আছেন আমার অত্যন্ত কাছের জন, এবং আরটিভির অগণিত দর্শক শ্রোতা কাছের এবং দূরের যারা আছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আমি প্রসঙ্গে আসতে চাই, আপনি যেটা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু উনি আগামী 14 মে দুদিনের সফরে আসবেন। উনি গত বছর এসেছিলেন এবং আপনি যথার্থ বলেছেন, উনি এসে কিন্তু শর্তহীন সংলাপের কথা বলেছিলেন। সেই সংলাপটা, তার এই বক্তব্য কিন্তু যে যাই বলুক এদেশের জনগণ কিন্তু এটাকে গ্রহণ করেছিল, কিন্তু সেটা হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য। আপনি এটা আলোচনার প্রসঙ্গক্রমে বলেছেন যে সংকটে আছে দেশ তো সংকটেই আছে, যেহেতু আজকে পারস্পরিক এই বড় বৃহৎ দল বলেন, আস্থার সংকট, বিশ্বাসের সংকট, গণতান্ত্রিক মূল্যবোধের সংকট, অর্থনৈতিক সংকট, এই সংকটে তো দেশ আছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। আর যে কথাটা আপা বললেন যে বিভিন্ন আপনি যেটা বলছিলেন যে দেখেন, যেমন আমেরিকার ডেমোক্রেটিক পার্টির কিন্তু এজেন্ডা, সেটা মানবাধিকার, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, এইটা তো আছেই। কিন্তু এইবারের সফরে তারা কিন্তু এইটাকে কিন্তু তারা মুখ্য হিসাবে এখন আনছে না। তারা এখন কিন্তু দ্বিপাক্ষিক যে কথাগুলি আছে তাই এবং এটাকে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ জো বাইডেনও কিন্তু এই 7 জানুয়ারি নির্বাচনের পর চিঠি লিখেছিলেন যে আমরা এগিয়ে যেতে চাই, যদিও তারা নির্বাচনকে স্বাগত না জানালেও নির্বাচনকে সেই গ্রহণযোগ্যতার প্রশ্নে সেখানে তারা না করলেও কিন্তু তারা সম্পর্কটাকে এগিয়ে নিতে চায়। কারণ আমেরিকা হচ্ছে আমাদের উন্নয়ন সহযোগী, এটা তো অস্বীকার করার উপায় নেই, এবং আমরা আমেরিকা তার মতে চলে। আপনি আরেকটা প্রসঙ্গ বলেছেন যে আজকে আমেরিকান আভ্যন্তরীণ রাজনীতি যেটা, যে আজকে দেখেন ইসরায়েলের যে অবস্থা, আজকে বিশ্ব জনমত কিন্তু ফিলিস্তিনের পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে, কিন্তু আমেরিকা দেখেন আজকে আভ্যন্তরীণ যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র গণবিস্ফোরণ ফিলিস্তিনিদের পক্ষে, আজকে সেটা কন্ট্রোল করতে পারছে না। সুতরাং এই যে তাদের মানবাধিকার বলেন কিংবা কি বলেন, যেটা সেই জিনিসটা তো আমরা ফিলিস্তিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে দ্বৈত, যে এটাকে কি বলবো, দ্বৈত চরিত্র, এটা কিন্তু মার্কিনীদের কাছে আমরা দেখিও। তো সুতরাং কোনো দেশই কিন্তু আমাদের জন্য পারফেক্ট না। আমরা আমাদের মতো করে কেন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারতেছি না? আপা বললেন যে ইন্ডিয়ার কথা, আমি কিন্তু এটা সত্যি কথা যে আজকে যে রেফারেন্সগুলি আপা দিয়েছেন, এটা মোদী সরকারের যারা আছেন তারা বলেছেন। এটা যদি কংগ্রেস থাকতো তাহলে বক্তব্যটা ভিন্ন রকম হতো। এখন কথা হলো কি, যে আমি সবসময় যেটা বলি যে আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে উইন উইন সিচুয়েশনে এবং পারস্পরিক স্বার্থ মর্যাদা রক্ষা করে। নিশ্চয়ই কৃতদাস কিংবা আমাদের আধিপত্যের জায়গা থেকে এটা হওয়া উচিত নয়। কিন্তু ভারতকে তো আপনি অস্বীকার করে থাকতে পারবেন না, সে তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সেই প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সেই নেতৃত্বের, এখন যদি আমরা যেমনইভাবে এখানে আমরা সিকিম ভুটানের মতো কোনো নেতৃত্ব এখানে প্রতিষ্ঠা হোক, এটাও যেমন চাই না, আবার ভারতকে অস্বীকার করেও আপনি এগিয়ে যাবেন, এটা তো হতে পারে না। সুতরাং আমি এই জায়গাটায় যেটা অ্যাড্রেস করতে চাচ্ছি যে আমাদের যে সংকট, আজকে আওয়ামী লীগ বিএনপি, যেটা সত্যি কথা যেটা বলছেন, আমি যে প্রশ্নটা জানতে চেয়েছিলাম, আপা স্পষ্টত বলছেন অদৃশ্য শক্তি বলতে আমরা ভারতকে সামনে রেখে আপা কথাটা বলছেন। হ্যাঁ, দেখেন এখন যদি ভারত এখানে সেই অদৃশ্য শক্তি হিসাবে কাজ করছে কিনা এটা আমার জানা নেই। কথা হচ্ছে যে ভারত এখানে প্রভাব সৃষ্টি করে এবং করবে, এটাই স্বাভাবিক। আপনি যখন একজন, আপনি যদি যেখানে বাড়ি করলেন, এখন যদি পাশে আপনি বড় একজন বাড়িওয়ালা থাকে আর যদি আপনি একজন ছোট হন, তো তার একটা আধিপত্য বড় কিন্তু থাকবে, এটাকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু নির্ভর করে আপনি সেই আমেরিকার সেই ক্যাস্ট্রোর মতো আপনার সেইটা নিয়ে আপনি থাকতে পারবেন কিনা, এটা নির্ভর করে নেতৃত্বের গুণাবলীর উপর। কিউবার
তো সুতরাং আমি প্রসঙ্গে চলে আসতে চাই যে এখানে আমরা যার যার মতো করে আমরা বলি এবং সেটা বলাটাই স্বাভাবিক, রাজনীতিতে বাক্যবান থাকবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি একজন ভদ্রজন সজ্জন ব্যক্তি, উনিও সুন্দরভাবে কথা বলেন এবং অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে কিংবা দেশে কোনোই নেই। কিন্তু এটা সত্যি কথা যে আমরা কিন্তু চাই যে এই যে সংকটের কথা বললাম, আজকে এই দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুইটা দলের যে দোষারোপের রাজনীতি থেকে যদি বেরিয়ে এসে যদি তারা একটা মিনিমাম জায়গায় স্পেস যদি তারা যদি তৈরি করতে না পারে, তারা যদি দেশের স্বার্থ করতে পারে, তাহলে এখানে ভারত বলেন আমেরিকা বলেন, আমরা যদি আমেরিকার দিকে তাকিয়ে থাকি, উনি এসে কারণ এইবারে যে সফরটা উনি করবেন, উনি কিন্তু এখানে যে ইন্ডো প্যাসিফিক যে ক্ষেত্রটা আছে এখানে ভারত এবং তারা কিন্তু তাদের স্বার্থেই করেন। সুতরাং তারা তাদের স্বার্থে আসলে আমরা কেন নিজেদের স্বার্থটা বুঝি না, আমরা কেন একে অন্যকে খালি গালাগাল দিয়েই করি? এটাও সত্যি কথা যে এই সরকার যে সব কাজ যে ভালো কাজ করতেছে, সমর্থন করার মতো সব আছে তা তো না, এবং কোনো সরকারই সেটা করতে পারে না, যার যার একটাই থাকে। কিন্তু আমার কথা হলো কি যে আমরা কোনো মানে ইলেকশনও যাব না, কারণ আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচনে বিশ্বাস করি। অবশ্যই সেই নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, এবং আমার ভোট আমি দেবো যাকে খুশি দেবো। সেই নির্বাচনী ব্যবস্থাটি তো নাই, সেই নির্বাচনী ব্যবস্থাটা তো ভালো মতো নাই, এবং ভোট ব্যবস্থাই তো নষ্ট হয়ে গেছে। উপজেলায় শুনে দেখেন আজকে সেখানে উপজেলায় কিন্তু ভোট আরো কমে গেছে, কাস্টিং কমে গেছে, আমি আর ডামির মধ্যে। সুতরাং আমরা চাই যে এই সংকটকে দূরীভূত করার জন্য, সংকটটা কি আজকে শুধু রাজনীতির কথা বলবেন, ডোনাল্ড লুর কথা বলবেন, অর্থনৈতিক যে সংকট আছে এই সংকট থেকে আজকে ডলারের যে সংকট, আগামীতে আমাদেরকে ডলারের যে দাম বাড়ানো হলো এতে কিন্তু আমাদের এই যে চাপটা পড়বে মধ্যবিত্ত ফিক্সড হায়ার ইনকামের লোকদেরকে কিন্তু চলা মুশকিল হয়ে যাবে। আমরা সেই জন্য লাস্ট কথা যেটা বলতে চাই যে আমাদের কিন্তু এখন ঐক্যমতের জায়গাটায় আসতে হবে, আমাদের ঐক্যমতের জায়গায় যেতে হবে। এটা নিয়ে একটু শুনতে চাই মোহাম্মদ মমতাজ হোসেন আপনার কাছে। যেমনটা উনি বলেছেন যে নানাবিধ সংকটের কথা বলেছেন, একই সাথে উনি উপজেলা নির্বাচনের প্রসঙ্গটিও এনেছেন। এটা যদি একটু খুব কুইক রেসপন্স করেন, এবং একই সাথে দুটো রাজনৈতিক দল যদি আসলে ঐক্যমতের কোথাও না পৌঁছে এইভাবে আর কতদিন চলবে সেই প্রশ্নটা একটু। যেটা মিলন সাহেব বলেছেন এবং নীলফা বলেছেন, কারণ প্রশ্ন হলো অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন। সেখানে হলো ইন্ডিয়ান অধ্যাদেশের কথা বলেছেন, যেটা এই 8 ইলেকশনের কথা উনি বলেছেন, ওটা হয়নি যেহেতু, আর উনি করেন না খালেদা জিয়া বলে উনি ক্ষমতা যাইতে পারেন, এরকম একটা ব্যাপার হলো। তো 15 বছর তো ক্ষমতার বাইরেই আছেন, ওইটা করেন নাই, তো কি এটার ফলাফলটা কি হলো? আমি রাজনীতির সিদ্ধান্ত যদি আমি ভুল করি, রাজনীতি করে আপা কিন্তু একটা গ্রাউন্ড দিয়েছেন না, আপা কিন্তু যে যুক্তিটা দিয়েছেন যে আসলে দেশের স্বার্থের এগেইনস্টে যেটা যায় সেটা উনি করেননি, সেটা কিন্তু উনি বলেছেন। দেশের স্বার্থে কি ছিল? দেশের স্বার্থে কি? আপনি সেই সময় কি পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল, হ্যাঁ 111 কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, দেশে সেইগুলো দেখবেন না। সেইগুলো যদি আপনি না চিন্তা করে না বলে, সেইগুলোর কারণে তো আপনি এখন 15 বছর ক্ষমতায়, সেটা আপনি সেটাই তো আপনাদের সেই ভুলগুলোর কারণে তো আজকে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে এবং ভালোভাবেই আছে, জনগণের সমর্থন নিয়ে আছে। আপনারা তো 15টা বছর কম চেষ্টা করেন নাই, 14, 18, 24 পর্যন্ত কম চেষ্টা তো করেন নাই। যা করার দরকার ধ্বংসাত্মক কার্যকলাপ বাংলাদেশের অগ্রগতি এবং অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি সবই করেছেন আপনারা। রাজনীতি কর্মকাণ্ডের বাইরে যে একটা সন্ত্রাসী দল হিসেবে যারা করে, নকশালে আন্দোলন আমরা দেখেছি, এদেশে জাসদ গণবাহিনী দেখেছি, আর অন্য দেখেছি মতিন তোহা হক, তোহা আলাউদ্দিনদের এই দেশে যে ধরনের রাজনীতি সেটা আমরা দেখেছি। কিন্তু সেইটা রাজনীতি যদি বিএনপি গ্রহণ করে এবং সেইটা দিয়ে তারা সফল হতে চায়, রাজনীতি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, জনগণ সেটা প্রত্যাখ্যান করে। আপনি তো মন্তব্য আমি একটু বলি, একটা তো হচ্ছে যে না একটু বলি, একটা তো হচ্ছে ফ্রি স্টাইল, আপনি অনেক কিছুই বলতে পারেন। একটা প্রশ্ন যদি টু দ্য পয়েন্টে আসি, সেটা 2024-এর যে নির্বাচন, সেখানে তো বিএনপির ভ্যান্ডালিজম আমরা ওই অর্থে দেখি নাই। না, বিএনপি যদি আসতো আলোচনা করে, আপনি যেটা বলছেন 14 সালে তারা নির্বাচনে যদি আসতো, আলোচনার মধ্যে দিয়ে আসতো, যেটা বলেছিলেন যে দুই পক্ষের আলোচনা, তার জন্য নির্বাচনে আলোচনা করতেছে তো
তারা বলতো যে হ্যাঁ আমরা নিঃস্বার্থ আলোচনা করতে রাজি আছি, আসতে চাই, তাহলে আওয়ামী লীগ যদি রিফিউজ করতে তাহলে আওয়ামী লীগের কথা দোষারোপ করতে পারতেন। তারা তো আগ্রহী প্রকাশ করেননি আলোচনা করার, বরঞ্চ যে ঘটনাটা সমাবেশের পরে যে ঘটেছে সেই ডিটেল খেলতে গেলে আবার অন্য আলোচনায় চলে যাব, আমি সেদিকে যেতে চাই না। ওনারা বলেছেন অদৃশ্য শক্তি বাংলাদেশে চালাচ্ছে, বাংলাদেশকে চালাচ্ছে, বাংলাদেশে একটা নির্বাচিত সরকারকে চালাচ্ছে, এখানে হাওয়া ভবন চালাচ্ছে না। অদৃশ্য শক্তি ছিল হাওয়া ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, আর একটা হলো হাওয়া ভবন, অদৃশ্য শক্তি। সেখানে অদৃশ্য শক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়ন্ত্রণ করতো, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে চালাতো। এটা তো বাংলাদেশে সেই অবস্থা নাই। বাংলাদেশের নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা রাষ্ট্র চালাচ্ছে। যেই নির্বাচিত সরকার নিয়ে আপনি বলছেন, সেই নির্বাচিত সরকারের নির্বাচন নিয়েই উনি জাতীয় পার্টির একজন সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। মিলন ভাই যেটি প্রশ্ন রেখেছেন যে নির্বাচনী ব্যবস্থাটাই তো ওনারা মনে করছেন যে যেই দল উনি নির্বাচনে গেছেন তিনি নিজেই বলছেন যে এই ব্যবস্থা, আমাদের নির্বাচনী ব্যবস্থা, আপনি অল্টারনেটিভ বলেন, আমার নির্বাচন, না আমি তো অল্টারনেটিভ বলার কেউ না, যারা বলতে আমি রাজনীতি করলাম একটা অল্টারনেটিভ বলতাম। আমি বলতে চাচ্ছি রাজনীতি আপনি করেন, হ্যাঁ, রাজনীতির নির্বাচনী ব্যবস্থা অল্টারনেটিভ কি ব্যবস্থা আছে রাজনীতির? আপনি নির্বাচনের অল্টারনেটিভ ব্যবস্থা নির্বাচনের ক্যারেক্টারাইজেশন কি হবে, নির্বাচনের ক্যারেক্টারটা কি, ক্যারেক্টারটা এটা বলেন, নির্বাচনের ক্যারেক্টারটা সেটা কথা বলতে আমরা এটা তো অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশন একটা দাঁড় করাতে পারি। উপজেলা নির্বাচনটা কি ভালো হয়েছে আপনার মনে হয়? উপজেলা নির্বাচন যেহেতু এখানে অন্য কোনো দল নাই, আওয়ামী লীগ এবং যারা আওয়ামী লীগ বিদ্যুৎ অন্য কোনো দল না থাকলে কি ভালো? ভালো আমি বলবো না, আমি অবশ্যই ভালো বলবো না। বাংলাদেশের সকল দল, রাজনৈতিক দল যারা নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো যোগ্যতা ক্ষমতা রাখে বা গিয়েছিল, তারা যদি আসতো অবশ্যই এটা আরো ভালো হতো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি যে জিনিসটা বলতেছি যে যেখানে ভারতে বলা হচ্ছে তাবেদার, ভারতের এইটা সেটা, স্বাধীনতার পরে এগুলো বহু শুনেছি বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশ বঙ্গবন্ধু সরকারের সময় বলা হয়েছে, পরবর্তীতে বলা হয়েছে, তখন এইসব কথা বলে। আজকে যদি ভারতের সরকার যে বাংলাদেশের প্রশংসা করে বা খারাপ, মার্কিন যুক্তরাষ্ট্র যদি প্রশংসা করে অন্য দলকে, খুব ভালো। আমি মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য বৃহৎ রাষ্ট্র যদি খুব আপনার প্রশংসা করে, খুব ভালো লাগে যে ভারত আমার মুক্তিযুদ্ধে এত সহযোগিতা করলো, সবকিছু করলো, সেটা আমার ভালো লাগে। সেটা একটা ইমোশনাল স্টোরি, কিন্তু একটা প্র্যাকটিক্যাল স্টোরিও আছে যে আপনি আপনার পাশের প্রতিবেশী রাষ্ট্র যদি সেটা আপনি তো কনভিনিয়েন্সে নিতে হবে। না, আপনাকে চিন্তা করেন যে আপনাকে আজকে যেটা মিলন রেফারেন্স দিল, ফিডেল ক্যাস্ট্রো কিউবা আছে, কার শক্তিতে আছে? আজকে সোভিয়েত ইউনিয়নের শক্তিতে, তাই সে রাষ্ট্র ক্ষমতা, তাই সে কি তাবেদার সরকার? সে কি মার্কিন যুক্তরাষ্ট্র তাবেদার সরকার? সেটা একটা কত বড় ডিফারেন্স জায়গা, ভৌগোলিক কত ডিফারেন্স। আর সেখানে আপনি যেখানে একটা যে রাষ্ট্র তার তিন পাশে, এক পাশে বেঙ্গল ছাড়া, বে অফ বেঙ্গল ছাড়া আপনার রাষ্ট্রীয় ক্ষমতা আছে। আজকে কানাডা, আমি যদি উদাহরণ হিসেবে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা, আপনি কানাডা যান, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্কটা, আর আপনি হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করে কানাডা 80% নিয়ে যায় আমেরিকা, হ্যাঁ, এবং কানাডার কোনো ক্ষমতা নাই তার ডিফেন্সে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যেতে কিছু করার, যা বলবে তাই করতে হয়। আজকে বাংলাদেশ সেই অবস্থা আছে? আজকে শেখ হাসিনার সরকার কি সেই অবস্থা আছে? মোটেও না। যদি আমি একটু নীলুফার আপার কাছেই শুনতে চাই, অনেকগুলো কথা। ওনার লাস্ট কথাটাই বলবো, কানাডা এবং আমেরিকা দুইটা দেশে আমি অনেকবার গিয়েছি, তাদের সম্পর্ক অনেক 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 ইতিবাচক। আমি কখনোই কানাডাকে দীর্ঘশ্বাস ফেলতে দেখিনি, যেমন দীর্ঘশ্বাস আমি যদি বলি বাংলাদেশের এখনকার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর কথাও যদি বলি, ধরেন কয়েক বছর আগে, 2-3 বছর আগে উনি ভারতে গিয়ে বলেছিলেন, দুঃখের সাথেই বলেছিলেন, যে ভাষায় কথা বলুক না কেন, বাংলাদেশে জন্ম হয়েছে তো, উনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এটা কিন্তু ভারত থেকে যে আমরা পাই না কোনো কিছু, এবং ভারতকে যে দিয়েছে, দিতে বাধ্য হয়েছে, এটা কিন্তু লেন্দুব দর্জির কথাই মনে করিয়ে দেয়। সিকিমের লেন্দুব দর্জি বলতে পারে নাই, প্রধানমন্ত্রী এখনো বলতে পেরেছে। প্রধানমন্ত্রীকে ওই দেশে কিন্তু মুখ্যমন্ত্রী বলেই সাব্যস্ত করা হয় অনেকবার। থুক্কু যতই বলুক না কেন, বলার সময় কিন্তু মুখ্যমন্ত্রীই বলে। তারা আরেকটা স্টেট হিসেবেই বাংলাদেশটাকে দেখে। তারপরেও আবার কোনো লাগাম ছাড়া স্টেট, ওদের ওইখানে তো দায়িত্ব বোধ আছে, কর্তব্য বোধ আছে, অধিকার বোধ আছে। এখানে শুধু অধিকার বোধ আছে, আর কোনো দায়িত্ব কর্তব্য তাদের নাই। তারা যদি আজকে যে কথাটা বললেন, আধিপত্য থাকে, আমি অস্বীকার করি না। আপনার দেখেন ইউরোপ কান্ট্রিগুলো, তাদের মধ্যে কিন্তু ছোট এবং শক্তিশালী দেশ আছে, সেখানে কিন্তু সেনজিন হয়েছে। সেনজিনে কিন্তু প্রায়
30-36টা দেশে এক দেশের পুলিশ আরেক দেশে কাজ করছে। পুলিশটা যখন ইজি আরেক দেশের দরকার পড়লে যখন আনা যায়, তার মানে সবকিছুই তাদের মধ্যে কিন্তু আর কোনো বর্ডার ধরা নাই, কিছু নাই। আমি শিওর, আমি অনেক জায়গায় গেছি। আমি বলি, আমি কোপেনহেগেন, আমি বলি ডেনমার্কে আমি কোপেনহেগেনে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ইন্টারন্যাশনাল প্রোগ্রামে। সেইখানে সুইডেন থেকে পুলিশ এসে তার পাশের দেশ আমাদেরকে যে স্কট দিল, যা যা করলো সব সুইডেনের পুলিশ। আমি নিজে এটার প্রমাণ। আমি আপনার আলোচনা আরো শুনবো, একটা বিরতিতে আমাকে যেতে হচ্ছে। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে ছোট বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতি পরে আরও একবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় হঠাৎ চাঙ্গা রাজনীতি কিসের আভাস। আমরা চলে যাচ্ছি আবারও আলোচনায়। বিরতির আগে নীলুফার আপা আপনার কাছে শুনছিলাম, আপনি যদি আপনার বক্তব্যটা শেষ করেন। যে আসলে আমি যেটা বলছিলাম যে ইউরোপ এবং যেটা তারা কিন্তু সব এক্সচেঞ্জ করে, তো সেইখানে ভারতকে নিয়ে তো যদি ওই ধরনের কোনো চুক্তিও হতো কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো এইখানে তারা শুধু নিবেই, কিছু দিবে না। আমাদের পৃথিবীতে দুইটা দেশে কাঁটাতার আছে, একটা হলো মেক্সিকো, আরেকটা হচ্ছে ভারত টু বাংলাদেশ। এত ঘৃণ্যতর একটা জিনিস তারা করেছে। বন্ধুই যদি তারা মনে করতো তাহলে কাঁটাতার দিত না, কাঁটাতারই যদি দিত তাহলে মাসে মাসে আমাদের সন্তানদেরকে হত্যা করতো না। তারা হত্যাও করছে, আবার কাঁটাতারও দিয়েছে তারা। এবং যাদেরকে মারছে তারা কিন্তু মোটামুটি পয়সাওয়ালা, সব গরুর ব্যাপারীদের মারছে, তারা কিন্তু কোনো ফেন্সিডিল যারা ব্যবসা করে তাদের মারছে না। তো সেইখান থেকে বোঝা যায়, আমি অস্বীকার করছি না, প্রতিবেশীকে অস্বীকার করা যায় না, কিন্তু আমার বুদ্ধিমত্তা দিয়ে প্রতিবেশীকে আমি আমার নিয়ন্ত্রণে না রাখতে পারলেও আমি সম্প্রীতির রাজনীতিটা করতে চাই। কিন্তু গরিবের সুন্দরী কন্যা হয়ে আমি শুধু কৃতদাস হয়ে থাকবো, সেটা তো আমি চাই না। সেইখানে আমার দুইটা কথা আছে, আমি শেষ করে দিচ্ছি। এই যে লু নিয়ে আপনি কথা বললেন, এই লু সাহেব তো আপনার ইলেকশনের কয়েকদিন 2-3 দিন আগে 3 দলকেই চিঠি দিয়েছিল। সেই চিঠির সময় আপনি যে বলেন যে বিএনপি নির্বাচনে শুধু আসে না, সংলাপে আওয়ামী লীগ, উনি বলছে বলেই আমি কথাটা বললাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজে বলছে নো কোনো সংলাপ। উনি বলছে বিএনপি কোনো শব্দ করে না, বিএনপি কোনো শব্দই করে না। একটা কথা ছিল, একটা শর্তের ইস্যু ছিল যে শর্ত দিয়ে আওয়ামী লীগ কোনো সংলাপে যাবে না। কেন রাজনীতি কিছু নাই, রাজনীতির শেষ বলতে কোনো কিছু নাই, সেটা নিয়েই বসতো, বসার পরে কি আলোচনা হতো সেটা বোঝা যেত। তার মানে কি তারা চায় না বিএনপি কোনো ইলেকশনে যাক, কারণ তারা এইভাবে ইলেকশন করবে এবং কি বলবে স্বাধীনতার 75-এর পরে, যেটা আওয়ামী লীগের সভানেত্রী বলেন 75-এর পরে এর চেয়ে ভালো নির্বাচন হয় নাই। আর তারা বলে যে হাওয়া ভবন, বলে সারা বাংলাদেশকে হাওয়া ভবন বানায় ফেলছে। হাওয়া ভবন তো নামে একটা ভবনের নাম ছিল, সেইখানে কোনো এদিক ওদিক হয় নাই। যদি তাই হতো তাহলে তারেক রহমান বাংলাদেশের এত মানুষ ভালোবাসতো। নিশ্চয়ই আমি আবার আপনার কাছে ফিরবো। আমি যেতে চাই গোলাম সরোয়ার মিলন আপনার কাছে, যেমনটা মমতাজ ভাই বলছিলেন এবং আপু যে জিনিসটা বলার চেষ্টা করলেন, আসলে ডোনাল্ড লুয়ের এই সফরে নিশ্চয়ই ভেরি স্পেসিফিক কিছু এজেন্ডা আছে, যেটা অনেকটা আপনার জিওপলিটিক্যাল ইস্যুসটাই বেসিক্যালি আমরা গণমাধ্যমেও খবর পাচ্ছি যে এই অঞ্চলে আসলে যেটা বারবার আসছে যে ইন্দো প্যাসিফিকের ইস্যুসটা আছে। এটা একটু যদি বলেন যে আসলে এখানে বাংলাদেশের আসলে এই মুহূর্তে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। শুনেন, কারণ আপনি প্রথম পর্ব বলেছেন যে আপনি আসলে ভারতকে বাইপাস করে আসলে করা। কথা হচ্ছে যে ভূ রাজনীতিতে বাংলাদেশ তো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ, এবং আপনি দেখেন এদিকে 3 দিকে ভারত, একদিকে বে অফ বেঙ্গল। তো সুতরাং এখানে ইন্ডিয়া প্যাসিফিক যে ইন্টারেস্টের কথা আপনি বলছেন, তো এইখানে আমেরিকার চাওয়াটা কি? আমেরিকার ডেমোক্রেটিকদের চাওয়া যেটা বললাম, ওই মানবাধিকারের প্রশ্ন বলেন, আপনি সুশাসনে বলেন, স্বচ্ছতা বলেন, এইটা কিন্তু এখন তাদের এই মুহূর্তে কিছু এজেন্ডা না, এটা কিন্তু ইলেকশনের আগে ছিল। তো এখন তাদের এজেন্ডা হলে এই অঞ্চলটাকে সে কিভাবে নিজের আধিপত্যকে ধরে রাখবে, চায়না যাতে এখানে ইনফ্লুয়েন্স না করতে পারে। তাহলে এইখানে এই ক্ষেত্রে কিন্তু ভারত এবং ইউএসএ, মার্কিন, ওরা কিন্তু এক স্বার্থে কথা বলবে। এবং যদিও দুইটা দেশের এখন নির্বাচন চলছে, আমেরিকার নির্বাচন তো নভেম্বরে, আর নির্বাচন এখন চলছে। এখন কথা হচ্ছে যে এইখানে এই জিনিসটাকে তারা মানে গুরুত্ব দিবে এই কারণে
যে এইটার বাইরে যাওয়ার উপায় নেই। এবং আমি মনে করি যে যেটা মমতাজ ভাই কূটনীতিবিদ হিসেবে ভালো জানেন, যে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো বৃহৎ শক্তির পেটের মধ্যে কিন্তু যায়নি, কিন্তু আমেরিকাটা আপাতত বলছে ভারতের, না আমি বলতেছি হ্যাঁ ভারত সেটা ওটা অন্য সাবজেক্ট। সেটা হলো ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমি যেটা মনে করি যে আজকে ভারতের সাথে আমরা কতটুকুই করবো এটা আমার নেতৃত্বের নেগোশিয়েটিং অ্যান্ড ক্যাপাসিটির উপর নির্ভর করে। বঙ্গবন্ধু যখন দেশে আসলো, আইসা বলল যে তোমার সৈন্য কবে যাবে, কেন ভারত ফেরা নেয় নেই? এটা তো এই উদাহরণ তো টানতে হবে আজকে। তাহলে আজকে যদি সমালোচনা করতে হয় আমাদের আওয়ামী লীগকে সমালোচনা করতে হবে, কিন্তু ভারতকে সমালোচনা করে লাভ নেই। বিজনেস ডিলিং এ সে চাইবে যতখানি বেশি পাওয়া যায়। আমি বিশ্বাস করি যে বাণিজ্যের ভারসাম্য দরকার, তিস্তা চুক্তি দরকার, আমার সীমান্তে হত্যা দরকার। আমি তো মনে করি কোনো কাঁটাতার থাকা উচিত না, এবং আজকে সেই কাঁটাতার না থাকা এটা ভিসা ফ্রি হওয়া দরকার, অনেক কিছু ভিসা ফ্রি। সুতরাং এটার জন্য আমি যেটা মনে করি যে আজকে এই যে আমাদের পরবর্তী প্রজন্মের যারা নেতারা আসবেন, এই যে এখন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, এদিকে রওশন এরশাদ সহ আরও যারা সিনিয়র নেতারা আছেন, একদিন তো ওনারা থাকবেন না। নেক্সট জেনারেশন যারা আসবে তাদেরকে চিন্তা করতে হবে এই জোনে আমরা কিভাবে সুসম্পর্ক বজায় রাখি, আমি আমার অস্তিত্বটাকে আমি বজায় রাখতে পারবো, আমি সার্বভৌমভাবে থাকতে পারবো, উইন উইন সিচুয়েশনে থাকতে পারবো। কারণ এখন আপনি পুরো বিশ্বটা কিন্তু গ্লোবাল ভিলেজ। এখন এক সময় আমরা কিন্তু স্লোগান দিয়েছি, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এখন কিন্তু এই স্লোগান কিন্তু কার্যকর না। আমরা সমাজতন্ত্রের পক্ষে কথা বলছি, সংবিধানে সমাজতন্ত্র আছে। আমি সেদিন মমতাজ ভাইকে বলছি, আল্লাহর রাস্তে সংবিধান থেকে এটা কারেক্ট করেন, সমাজতন্ত্র কি অর্থনীতি আছে এখানে। সুতরাং এই জায়গাটা তো আজকে এই বাস্তবতার জায়গায় আসতে হবে। সুতরাং ইভেন কি চায়নাতেও আজকে একটা কমিউনিস্ট পার্টি হয়ে তাদের যে অর্থনীতিটা, তারা তো সেই অর্থনীতিটা তো মানে মার্কেট ইকোনমি, ক্যাপিটাল ইকোনমির মধ্যে তারা চলে গেছে। এই বাস্তবতার জায়গাটা আসতে হবে। আমি যেটা লাস্ট এটা আমি বলতে চাই যে আমেরিকা এখানে তার স্বার্থে যেটা করছে, আমরা এখানে যে এই সরকার কিংবা অতীতের কোনো সরকার, আমরা প্রথম থেকেই সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, তিনটি করেছে, তারা কিন্তু প্রত্যক্ষভাবে কোনোভাবে করে নাই, কিন্তু ভারসাম্য রক্ষা করে চলেছে। আমরা সেই ভারসাম্যটা রক্ষা করে চলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রে উনি হয়তো সেইভাবে ইচ্ছা থাকলেও পারছেন না। যেমন চায়নার সাথে অর্থনৈতিক সম্পর্কের কারণে টাকা আনতে হয়, তার সাথে সম্পর্ক রাখতে হচ্ছে। কিন্তু আজকে এই যে ইন্ডো প্যাসিফিক, আজকে লু সাহেব যেটা আসছে, লু হাওয়া যেটা বইতে যাচ্ছে, আজকে এই মুহূর্তে তাকে কিন্তু মানে এই জায়গাটায় আমরা কতটুকু করতে পারি এটাই দেখার ব্যাপার। এবং এখানে নির্ভর করে এই ভারসাম্যের জায়গাটায় কতটুকু সরকার নিজেকে বলিষ্ঠভাবে করতে পারে। আর রাস্তায় একটা কথা বলি যে আমি এটা আমাকে কেউ ভুল বুঝবেন না, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার সাথে কিন্তু আমাদেরকে কিন্তু আমরা যেটা পারি নাই, ওই যে ফেলানির কথা বলবেন, এটা আমাদের ব্যর্থতা। আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে গেলাম যে বঙ্গবন্ধু যদি সৈন্য সরাতে পারে, ভারতের কাছ থেকে আমরা কিন্তু আদায় করতে পারি, আমাদের নেতৃত্বে সেই গুণাবলী থাকে। এই যে এই প্রশ্নটা মিলন ভাই রাখলেন যে আসলে এটা পুরোটাই ডিপেন্ড করবে লুয়ের এই সফর থেকে আমাদের জন্য টেক হোমটা কি, সেটা আমাদের নেতৃত্বের উপর ডিপেন্ড করবে। অফকোর্স আপনার দেশে একটা দেশের লিডারশিপ, যাদের কাছে যারা ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা যেই থাকেন, যে দলেই থাকেন না কেন, সেই লিডারশিপ এবং স্টেটসম্যানশিপটাই আপনার ভেরি ইম্পর্টেন্ট। এই কারণেই যে আপনি আপনার স্বার্থর কতটুকু অন্য কাছ থেকে আদায় করে নিতে পারবেন, সেটাই ইম্পর্টেন্ট। যে কথা এর মাঝে একটা জিনিস আমি প্রশ্নটা করে হয়তো ভুলে যাবো, সেটি হচ্ছে আপনাদের বিএনপি আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে বিএনপি হয়তো ভাবছে যে আপনার আবারও নিষেধাজ্ঞা দেবে। তো এইটাকে আসলে বিএনপি ভাবছে নাকি উনি নিজে থেকে এটা মনে করলো? আমি জানি না, সাধারণ সম্পাদক আপনি বললেন ভাবছেন যে আবার স্যাংশনের কথা আসলো কেন? এখন তো স্যাংশনের কথা নেই, এখন আমি মনে করছি যে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যেহেতু বিএনপির লু সফরকে সামনে রেখে বিভিন্ন ধরনের রাজনৈতিক কথাবার্তা বলছে, তার একটা রাজনীতির একটা হতে পারে। আমি তার ভিতরে খবরটা আমি বলতে পারবো না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের
এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু করেন, বাংলাদেশ বঙ্গবন্ধু যে যদি আমাকে একটু সময় দেন, যে স্বাধীন পররাষ্ট্রনীতি আমাদের করে দিয়ে গেছিলেন সংবিধানে, সেইটাকে তিনি রক্ষা করে যাচ্ছেন এখন পর্যন্ত। যে জাতি 30 লক্ষ মানুষ রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে, সেই জাতি একটি স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে। যেই কারণে যে উনি রেফারেন্স দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গিয়ে বলেছেন যে আমি এটা পাই না, ওইটা পাই না, বা এইটা পাই না। অফকোর্স এটা বলার মতো সাহস এবং শক্তি আছে শেখ হাসিনার, বলেই উনি বলতে পেরেছেন ভারতের মাটিতে বসে যে আমি এইটা পাচ্ছি না, আমি ওটা পাচ্ছি না, আমার এটা দরকার, আমার এটা ন্যায্য দাবি আছে, এটা আমার অধিকার আছে, সে বলার সাহস আছে বলেই তিনি বলতে পেরেছেন। কজন নেত্রী পেরেছেন? আমরা কি ভুলে গেছি? বেগম জিয়া যখন ভারতে সফরে গিয়েছিলেন গঙ্গা চুক্তির কথা, এখানে গঙ্গার পানির কথা অনেক বলেছেন। যখন উনি ভারত থেকে ফেরত আসলেন, ঢাকা এয়ারপোর্টে জিজ্ঞাসা করলেন ওকে যে আপনি যে ভারতে গেলেন গঙ্গার পানির ব্যাপারে কি কথা বলেছে, উনি বললেন যে আমি গঙ্গার পানির ব্যাপারে আলোচনা করতে ভুলেই গিয়েছি। এই কথা তো আমরা ভুলি নাই। সুতরাং ভুলেন নাই, আমরা তো ভুলি নাই, তো নিজের ভুলের কথা না এটা। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি, এখন এই জিও পলিটিক্সের কথা মিলন মূল্য একটু আগে আপনার সাথে আমরা আলাপ করছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার যে সারা বিশ্বের যে, হ্যাঁ আমি আকসার কথা বলেছি, যেটা এক্সিকিউশন অ্যান্ড ক্রস সার্ভিস এগ্রিমেন্ট একটা, আরেকটা জেনারেল সিকিউরিটি অ্যান্ড মিলিটারি ইনফরমেশন অ্যাক্ট। এই দুইটার একটা ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটাই এর মধ্যে কিন্তু পাকিস্তান আছে, হ্যাঁ এইটা একটার মধ্যে ভারত আছে, কিন্তু ভারত আছে একটার মধ্যে, দুইটার মধ্যে পাকিস্তান আছে, ঠিক আছে। এখন এইখানে গেলে আপনার যখন এইটার মধ্যে ঢুকলে পাকিস্তান ইস্যু নিয়ে তো মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু তারা কনফিডেন্সে আছে, সুতরাং আপনি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে ক্যারেক্টারটা নষ্ট হয়ে যায়, আপনার সেই ক্যারেক্টার থাকে না। কারণ আমি কোনো সামরিক চুক্তির মধ্যে, আমি বাংলাদেশ এই পর্যন্ত কোনো সামরিক চুক্তির মধ্যে আমরা যাই নাই, সুতরাং আমরা সেটার মধ্যে যেতে চাই না বলেই আজকে শেখ হাসিনার পক্ষে সম্ভব হচ্ছে এখন পর্যন্ত সেটার মধ্যে ঢুকতে মার্কিন না ঢুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে থাকার মতো অবস্থাটা উনি ধরে রেখে। এখন পৃথিবীতে যে পরিবর্তনটা হতে যাচ্ছে, এখন ধরেন সামনে ভারতের নির্বাচন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, আরও অনেক পৃথিবীতে অনেক দেশে, ইউরোপে অন্যান্য দেশে অনেক নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের আগে যে সিচুয়েশনগুলো সারা পৃথিবীতে হচ্ছে, সেইটাকে ঠিক রাখার জন্য লুর এই সফর, যাতে আগামীতে যে ভারতের নির্বাচন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে নির্বাচন সামনে, সে সমস্ত কিছুকে সামনে রেখে কিন্তু এই সফর এবং এই সমস্ত আজকে যে জিনিসগুলো, সেইখানে আপনি আপনার কাছে একটু শুনতে চাই। আমি একটা কথা বলি, আমেরিকার লু সাহেব আসবেন, উনি কি স্ট্র্যাটেজি বলেছেন যে কি কি নিয়ে আলোচনা করবেন? একটা আলোচনা হবে গুরুত্বপূর্ণ, এটা আমরাও জানি, ওনারাও বলেছেন 3টে দেশ সফর করবেন। কিন্তু আমাদের মমতাজ সাহেব কিন্তু বলে দিলেন কি কি হবে, ঠিক এরকম এরকম শুনি আমি বলি, ওনার অভিজ্ঞতা দিয়ে আমেরিকা বুঝা এত সহজ না। শোনেন, এরকম আমি সেম কথা বলি, দীপুমণি যখন পররাষ্ট্রমন্ত্রী, উনি ইন্ডিয়া যাবেন, দিল্লিতে যাবেন, তার আগে পশ্চিমবঙ্গে যাবেন। তো পশ্চিমবঙ্গে নিয়ে দীপুমণি বারবার আপনার প্রেস কনফারেন্সে বলছেন বাংলাদেশে যে তিস্তা নিয়ে কথা হবে, তিস্তা নিয়ে কথা হবে। উনি খালেদা জিয়ার কথা তো বললেন, তো তিস্তা নিয়ে কথা হবে, কিন্তু কোনো ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছিল না তিস্তা নিয়ে কথা হবে কিনা। মমতা বারবার বলছিল নো, কোনো তিস্তা নিয়ে কথা হবে না, কিন্তু তারপরেও দীপুমণি যখন চ্যালেঞ্জ করে দিল না তিস্তা নিয়ে কথা হবে, লাস্ট টাইমে দিল্লি থেকে কিন্তু 4-5 ঘন্টা আগে দিল্লি থেকে যখন দীপুমণি যাবেন, 5 ঘন্টা আগে দিল্লি প্রেস কনফারেন্স করলো দিল্লিতে যে তিস্তা নিয়ে কোনো কথা হবে না। এই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যাহা করে তাহা বলে না, যাহা বলে তাহা করে না। তো তাদের এরকম, এটা নতুন কিছু না। আমার কথা হলো কিছুই না, তাহলে এত কম্পমান কেন? সরকার কম্পমান কেন? কম্পমান থাকবো আমরা, বা রাগ থাকবে আমাদের, গালাগালি করব আমরা, কথায় কথা যে তারা আমাদের কথা রাখে না, আমেরিকা লাস্টে পিস্টান দিয়েছে ওনারা বলেন, তা ওনারা কেন বুকে চাপ অনুভব করেন? বুকে চাপ অনুভব করলে তো উনি যাবেন আপনার পিজি হাসপাতালে কিংবা বিদেশে, 10 টাকা টিকেটে হেনে করবে, আর ওইখানে লন্ডনে দেখাবে, সিঙ্গাপুরে দেখাবে। তো এই অবস্থার মধ্যে আমরা অপেক্ষা করি 14 তারিখ আসুক, আমরা অপেক্ষা করি কি হয়, কি নিয়ে আলোচনা করে, এটা জানার বোধহয় অধিকার আমাদের। রাজনৈতিক দলগুলোর সাথে যদি আলোচনা হয়, নিশ্চয়ই বিএনপিও তার কোনো, বিএনপি কি ভেবে রেখেছে কি ধরনের যদি সুযোগ হয়, কি ধরনের? বিএনপির মতো আলোচনা করবে। আমি যেহেতু নীতি নির্ধারক না, তবে এইটা মনে হয়
তারা যেহেতু বার্মা অ্যাক্ট করেছে, বার্মা নিয়ে তাদের মাথা ব্যথা আছে, ওইখানেও একটা আলোচনা থাকতে পারে। যেহেতু তাদের চিন্তা কি, একটা দেশ সম্পর্কে যখন তারা অ্যাক্টের মধ্যে ঢুকিয়ে দেয় একটা দেশের নীতিমালাকে, সংবিধানকে, তখন সেটা তাদের মাথা ব্যথা। সেই মাথা ব্যথার সাথে আবার আমাদেরও মাথা ব্যথা আছে। আমাদের ওইখানে আপনার কক্সবাজার আছে, ওইখানে টেকনাফ আছে, ওইখানে আপনার কি বলে ওই সেরাদ্বীপ আছে। সো এইসব ইস্যু নিয়ে কথা হতে পারে। তারা কিন্তু তাদের স্ট্র্যাটেজি থেকে সরে নাই। তারা বলেছে এই সরকার গঠন হওয়ার পরে যে এই সরকারের সাথে কাজ করবে, কিন্তু কাজ করার লিখার পরে ওনাদের চিঠির মধ্যে কিন্তু অভিনন্দন ছিল না। এবং এই আসার আগে ওনারা যে বিরোধী দল সম্পর্কে যে 34 পাতার মনে হয় যে একটা পোস্ট করেছে, যেখানে অনেক রকম কথা আছে, যে কিভাবে আপনার যেটা পাশের দেশ কলকাতা, ওইখানে ইন্ডিয়াতেও এই আলোচনাগুলো তাদের টেলিভিশনগুলোতে হয়েছে। মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রে যে রিপোর্ট করেছে, ফের নিষেধাজ্ঞার চাপে বাংলাদেশ মানবাধিকার প্রসঙ্গে আবারও আওয়ামী লীগ সরকারের সমালোচনার মুখে, এটা কিন্তু আমাদের কথা না। তাদের রিপোর্টে কি বলেছে, তাদের 2023 সালের আপনার কি মনে হচ্ছে এরকম কোনো নিষেধাজ্ঞা? আমি নিষেধাজ্ঞার কথা বলছি না, আমি যেটা দেখেছি সাদা পাতার মধ্যে যা লেখা আছে আমি সেটা কথা নিয়ে বলতে পারি। আর ওইটা যেহেতু আমি সরকারেও না, ওই যে ওনারা বলে আমরা বিরোধী দলেও না, আমরা রাজপথের বিরোধী দল। বিদেশে জিও পলিটিক্সে আমাদেরকে সবচেয়ে সর্বোত্তম বিরোধী দল মনে করা হয়, কারণ ওনারা যাদেরকে বিরোধী দল বানিয়েছে তারা কতটুকু বিরোধী দল তারাই এখন বলে। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এই পর্যন্তই। আমরা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সঙ্গে থাকার জন্য আবার অসংখ্য ধন্যবাদ।